আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এমএডে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তো এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান প্রিপারেশন কিভাবে প্রস্তুতি নিবা এবং 2024-25 সেশনে কোন কোন অধ্যায় থেকে এবং কোন কোন টপিক থেকে এক্সাক্ট প্রশ্ন আসছিল এবং তোমরা যারা জীববিজ্ঞানে একটু ভয়ে আসো ভাই কিভাবে পড়বো তার একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য সাজানো হয়েছে। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা এবং যারা জীববিজ্ঞানে একটা বেশি মার্ক একদম 20+ মার্ক এনশিওর করে যাচ্ছ, কোথা থেকে পড়লে তুমি সর্বোচ্চ মার্ক কমন পাবা সেটা নিয়ে সম্পূর্ণ ধারণা দিব। ঠিক আছে? তো পরীক্ষায় তুমি যত বেশি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করে পড়তে হবে। তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, দেখবে যে তুমি সর্বোচ্চ মার্ক অল্প সময়ের মধ্যে কিন্তু এনশিওর করতে পারবা। তো তার জন্য আমাদের অ্যানালাইসিস শেষগুলো তোমাদের একটা জাস্ট ধারণা দিচ্ছি আসলে কোন টপিকগুলো আর কোন অধ্যায়গুলো তোমার জন্য বেশি করে ইম্পর্টেন্ট রাখা দরকার। ঠিক আছে? তো চলো কথা আমরা শুরু করি। আর অবশ্যই চ্যানেলটা বা আমাদের যে পেজটা যারা দেখছো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, কারণ পরবর্তীতে তুমি হয়তো হারিয়ে ফেলতে পারো। তো তার জন্য তুমি যে কোনো সময় দেখার জন্য অবশ্যই শেয়ার করে রেখে দিও। আচ্ছা, চলো। তো প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র। জীববিজ্ঞান প্রথম পত্র, এখান থেকে যে বিগত বছর যে টাইপগুলো প্রশ্ন আসছে এবং কয়টা প্রশ্ন আসছে কোন অধ্যায় থেকে সেগুলো অ্যানালাইসিস করি। চলো। তো প্রথমে আসো আমাদের কোষ ও এর গঠন এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসা এবং এই চ্যাপ্টারটা আসলে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো ভর্তি পরীক্ষার জন্য কোষ ও এর গঠন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে তাদের অপর নাম, তাদের কাজ, ওইখান থেকে তো মাস্ট প্রশ্ন আসবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে। দেখো এখানেও আসছে, এই যে লাইসোজোম, এটা একটা সাইটোপ্লাজমের অঙ্গাণু। তো লাইসোজোমের কাজ থেকে প্রশ্ন আসছে, ফ্যাগোসাইটোসিস কে করে, লাইসোজোম করে। এরপর আমাদের উদ্ভিদ কোষের যে বৈশিষ্ট্য এখান থেকে প্রশ্ন আসছে। তো উদ্ভিদ কোষ মেইনলি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্য আছে ওইখান থেকে যে বৈশিষ্ট্য ওইখান থেকে প্রশ্ন ছিল। তো এখানে দুইটা প্রশ্ন ছিল। কোষ বিভাজন থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি 24-25-এ। ঠিক আছে? তো তাই বলে কি তুমি পড়বা না? অবশ্যই পড়বা। বাট বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করবা। দেখবা যে কোষ বিভাজনের বিভিন্ন ধাপ, ওই ধাপ সময় যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া আছে, বোল্ড করা যে লাইনগুলো আছে ওই লাইনগুলো ভালো করে ফুলে ফেলো। কোষ বিভাজনে ওইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। ঠিক আছে? এবার আসো অণুজীবের ক্ষেত্রে। তো অণুজীব থেকে কিন্তু প্রায় দুইটা প্রশ্ন আসছে এবং দুইটা প্রশ্ন দেখো ওই থেকে আসছে যে প্লাজমোডিয়াম এর স্পোরোজের দশা। তো মানুষকে সংক্রমিত করে কোন দশা বলতো? এই যে স্পোরের যে দশা আছে না, এই স্পোরের পর্যায়ে কিন্তু মানুষকে সংক্রমিত করে। ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন আসছে। এবার তোমার ডিএনএ ভাইরাসের যে উদাহরণ, ডিএনএ ভাইরাসের যে উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন। তো ভাইরাসের প্রকারভেদ দেখো, ভাইরাস কয় প্রকার আছে? ডিএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস আছে। তো ডিএনএ ভাইরাস থেকে তোমার প্রশ্ন আসছে, হয়তো দেখা গেল এই বছর আরএনএ ভাইরাস কি, এখান থেকে প্রশ্ন আসতে দিয়ে দিল। তো এইভাবে তোমাকে অবশ্যই অনুজীব চ্যাপ্টারটা অবশ্যই প্রকারভেদ যেগুলো আছে ম্যালেরিয়া পার্টটা এইটা একটু ভালো করে দেখে নিবা। এরপর আসলে আমাদের নগ্ন বীজে আবৃত বীজ উদ্ভিদ, এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন আসে দেখো তিনটা প্রশ্ন আসছে, তিনটা। তার মানে এই চ্যাপ্টারটা আসলে টপিকগুলো অনেক বেশি এবং ইম্পর্টেন্ট অনেক বেশি। দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসছে। আবৃত বীজ উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডলটা থাকে ওইটার উদাহরণ, কেমন ভাস্কুলার বান্ডল থাকে এই ধরনের প্রশ্ন তোমার ছিল। এবারে মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন ভার্সিটিতে আসে। তো ঢাকা সেন্ট্রালে দেখা যায় বিগত বছরগুলোতে প্রায় আসছে। তো মালভেসি গোত্রের বৈশিষ্ট্য ভালো করে দেখবা। এরপরে আসছিল তোমার একবীজপত্রী উদ্ভিদের যে উদাহরণ, এখান থেকে প্রশ্ন ছিল, মোট তিনটা প্রশ্ন এই অধ্যায় থেকে ছিল। এরপর যদি আমরা আসি উদ্ভিদ সাহিত্যত্ব, তো এখান থেকেও দুইটা প্রশ্ন ছিল। তো উদ্ভিদ সাহিত্যত্বকে অনেকগুলো টপিক এখানে দেওয়া আছে, বিশেষ করে তুমি সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, এই রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে ঢাকা সেন্ট্রালের জন্য। দেখো এখানে পত্ররন্ধ্রের কাজ, তো পত্ররন্ধ্র কার মধ্যে আছে? প্রচ্ছেদনের মধ্যে আছে। এরপর একটা আছে সালোক সংশ্লেষণের যে অভ্যন্তরীণ প্রভাবক, প্রভাবক আছে বিভিন্ন প্রভাবক। প্রভাবক মূলত কি? যেইগুলার তারতম্যের কারণে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। ঠিক আছে? একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, যেমন তাপমাত্রা, এটা হচ্ছে বাইরের প্রভাবক, এবং ভিতরে কি হচ্ছে অক্সিজেন স্বল্পতা বা ক্লোরোফিল কমে গেল। তো এই ধরনের যে অভ্যন্তরীণ প্রভাবক যেগুলো আছে এখান থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে? এরপর আসো টিস্যু ও টিস্যুতন্ত্র। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে জাইলেম কোষের প্রকারভেদ, জাইলেমের যে প্রকারভেদ গুলো আছে এগুলো থেকে প্রশ্ন ছিল। তো এই যে টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকে মোটামুটি কিন্তু দেখো প্রশ্ন আসছে একটা। তো বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে সলভ করে যাও ওইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। এবার আসো জীব প্রযুক্তি, জীব প্রযুক্তিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। জীব প্রযুক্তি থেকে বিগত বছর যদি আমরা দেখি ওইখান থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন আসে। ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখতে হবে, যেগুলো আপনারা স্টার মারে দিচ্ছি। এই চ্যাপ্টারগুলো তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি কি আসছিল। পেনিসিলিনের যে আবিষ্কারক তার নাম আসছিল, এবং পিসিআর এর যে পুনরূপ সেখান থেকে প্রশ্ন আসছিল। ওই যে জেনেটিক যে ডিএনএ যে কর্তন করা হয় ওইখানে কিন্তু এই যে পিসিআর এর কাজ ওটা উল্লেখ করা আছে। আচ্ছা, তার একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা আমাদের ডিসিইউ এর এন্টেড এক্সাম ব্যাচটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং বেশ কিছু এক্সাম তোমাদের হয়ে গেছে। তো আমাদের এক্সামগুলো ওয়েবসাইটে তুমি যখনই এনরোল করবা, এনরোল করা মাত্রই বিগত যতগুলো এক্সাম হয়েছে সবগুলো এক্সাম তুমি দিতে পারবা। এছাড়া আমরা কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ের উপরে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তোমাদের পাচ্ছ।
তো কোশ্চেন ব্যাংক মেইনলি তোমাদের এই তিনটা বিষয়ের প্রবলেম হয়। তো এই তিনটা বিষয়ের উপর আমরা যদি টোটালি একটা কোশ্চেন ব্যাংক সলভ অধ্যায়ভিত্তিক তোমাদের দিয়ে দিই, এটা তোমার কিন্তু অনেক বেশি কাজে দিচ্ছে। তো আমরা প্রত্যেকটা এক্সামের যেমন আজকে তোমার কাজ শক্তি ক্ষমতা, তো আমরা গতকাল রাতে কিন্তু কাজ শক্তি ক্ষমতার যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা সেটা কিন্তু তোমাদের দিয়ে দিছি। তো এইভাবে কোশ্চেন ব্যাংক সলভগুলো তুমি একটা ধারণা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই ক্লাসগুলোতে আমি যথেষ্ট কনসেপ্ট সহ বুঝাচ্ছি। তো যারা শুধুমাত্র এক্সাম বেসের একটা সুবিধা, দেখো এক্সাম বেসে এনরোল করে তুমি কিন্তু এখানে ক্লাস পাচ্ছ, পাশাপাশি কোশ্চেন ব্যাংকের পিডিএফ, দেখো নিউ এডিশনে কোশ্চেন ব্যাংক তুমি যখন পড়তে যাও বা কিনতে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু 400 টাকা গুনতে হবে। তো যাদের টাকা স্বল্পতা আছে, আবার একটা কোর্সে তুমি জয়েন থাকতে যাচ্ছ যেখানে ঢাকা সেন্ট্রালের জন্য সবকিছু গুছাই দেওয়া হবে, তো সেটা কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম বেসটা, ঠিক আছে। তো এখানে তুমি এক্সামের পাশাপাশি প্রয়োজনীয় ক্লাস এবং প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো পাচ্ছ। শুধুমাত্র ঢাকা সেন্ট্রালের প্রশ্ন ব্যাংক না, ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে নিউ এডিশন, সেগুলো আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই যে হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করো, আর কমেন্ট বক্সে আমরা লিংক দিয়ে রাখছি ওয়েবসাইটে, সেখান থেকে ডিটেলস দেখেও তুমি ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, এর পরবর্তীতে আসো, নেক্সট আমরা দ্বিতীয় পত্রে আসো। দ্বিতীয় পত্র থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে, তার মধ্যে অঙ্গ সঞ্চালন এখান থেকে প্রশ্ন আসে নাই গত বছর, বাকি সবগুলা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন আসে। সবচেয়ে বেশি আসছিল তোমার এই যে প্রাণী পরিস্থিতি, কারণ এখানে অনেকগুলো টপিক আছে, এখানে হাইড্রা আছে, তোমার রুই মাছ আছে, ঠিক আছে, ঘাস ফড়িং আছে। তো প্রত্যেকটা টপিক থেকে মোটামুটি প্রশ্ন দেখো, ঘাস ফড়িং থেকে আসছিল। আচ্ছা, প্রথমে আসে আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে মূলত আমাদের যে সুডোসিলোমেটের যে উদাহরণ, এই উদাহরণ থেকে প্রশ্ন আসছে। তো বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা এবং তাদের যে উদাহরণগুলো সেগুলো একটু ভালো করে দেখবা। ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা পর্বের, ওই ইউনিক বৈশিষ্ট্যগুলো মাস্ট পড়ে ফেলবা, ঠিক আছে। প্রাণীর পরিচয় থেকে 3টা প্রশ্ন আসছে। ঘাসফড়িং থেকে কার আসছিল? ঘাসফড়িং থেকে তোমার ওমাটিডিয়ামের যে গঠন, ওমাটিডিয়ামের কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, এই প্রশ্ন ছিল। এবার দেখো রুই মাছের পাখনার প্রকারভেদ, রুই মাছের কি অনেকগুলো পাখনা থাকে না, তো রুই মাছের পাখনার প্রকারভেদ এবং অবস্থান, কোথায় অবস্থান করে, এই প্রশ্ন একটু ভালো করে দেখবা। এবার দেখো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলা থাকে, কোষের উদাহরণ বা নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, এই ধরনের যে প্রশ্নগুলা, এটা কিন্তু ছিল। তো অবশ্যই হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মিস কোষের উদাহরণগুলা একটু দেখে নিবা, ঠিক আছে। এবার পরিপাক শোষণ, তো পরিপাক শোষণ থেকে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন। মূলত ইমালসিফিকেশন কার হয়? মূলত চর্বি জাতীয় যে খাবারগুলো থেকে ফ্যাট, তাদের ইমালসিফিকেশন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে ফেলে, ওইটা মূলত আমাদের ইমালসিফিকেশন বলে। এবার শোষণ ও শ্বাসক্রিয়া, এখান থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফুসফুসে বায়ুর ধারণ ক্ষমতা। তো তোমার হচ্ছে সংখ্যাগত মান যেটা আছে ওখান থেকে প্রশ্ন ছিল। রক্ত সংবহন তন্ত্র, তো রক্ত সংবহন তন্ত্র থেকে আমাদের যে রক্তকণিকার পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রক্তকণিকার যে কণিকাগুলো আছে তাদের যে কাজ কে কি কাজ করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এই যে লিম্ফোসাইটের কাজ, এখান থেকে প্রশ্ন ছিল। এবারে বিভিন্ন যে কণিকাগুলো আছে, বেসোফিল আছে, তার কাজ কি করে। তো এই যে কণিকাগুলোর যে কাজ, এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। আর দেখো যে স্টেম কোষের অবস্থান কোথায়, তো স্টেম কোষ থেকে মূলত রক্তকণিকাগুলো তৈরি হয়, তাই না। তো স্টেম কোষটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসছিল। এরপর আসো জিন তত্ত্ব বিবর্তন, এখান থেকে প্রায় 3টা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন আসছে, ঠিক আছে। দেখো কেমন প্রশ্ন আসছে। তো এখানে মূলত লিথাল জিনের যে রোগ, লিথাল জিন ঘটিত যে রোগগুলা, তার একটা উদাহরণ থেকে প্রশ্ন ছিল। এবার তোমার প্রাকৃতিক নির্বাচনের যে বিভিন্ন মতবাদের জনক, ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচনের মতবাদের জনকটা কি, এই যে বিভিন্ন মতবাদের জনক থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইটা একটু দেখে নিবা, ঠিক আছে, এটা দেখে নিবা। তো কোশ্চেন ব্যাংকে দেখবা যে চার্ট করে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে তোমাদের কোশ্চেন ব্যাংক দিয়ে দিছি ঢাকা সেন্ট্রালের জন্য, ওখানেও কিন্তু সবগুলো প্রশ্নের ব্যাখ্যা অধ্যায়ভিত্তিক আকারে দেওয়া আছে। তো আমরা যে কোশ্চেন ব্যাংকটা দিছি, তো এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক যেহেতু প্রশ্নগুলো দেওয়া আছে, তো অধ্যায় থেকে প্রশ্নগুলো কেমন আসে সেটা তোমাকে খুব সহজেই ক্যাচ করতে সুবিধা দিবে। কারণ একটা সাল ভিত্তিক তুমি যখন কোশ্চেনগুলো দেখবা, তখন তুমি প্রত্যেকটা 2-3টা সাল দেখে তারপর তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে একটা অধ্যায় থেকে এমন প্রশ্ন আসছে। বাট তুমি যখন অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখবা, তখন কি হবে, তখন তোমার দেখবা যে ওই বুঝতে পারবো সহজে যে একটা অধ্যায় থেকে এমন প্রশ্নগুলো আসে। তার পাশাপাশি সাল ভিত্তিক প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে তোমার পরবর্তীতে প্র্যাকটিসের জন্য। তার মানে সবভাবেই তোমাদের গুছাই দেওয়ার চেষ্টা করছি আমরা, ঠিক আছে। তো এক্সাম তো দিচ্ছি, পাশাপাশি কোশ্চেন ব্যাংক যেটা দিচ্ছি, যেটা তোমার সর্বোচ্চ আউটপুট তুমি নিতে পারো, সেরকম একটা কোশ্চেন ব্যাংকই তোমাদের দিচ্ছে। এটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক। তো তুমি যদি ভার্সিটি কমিটার কোশ্চেন ব্যাংকটা এবং ঢাকা সেন্ট্রাল কোশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট ভালো করে সলভ করে যাও, ওইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন তোমার রিপিট আসবে, ঠিক আছে। তো ওই 2টা প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করলেই হয়ে যাবে। এবার সমন্বয় নিয়ন্ত্রণ, শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন ছিল। তো এটা কি ছিল? মস্তিষ্কের যে গঠন খুবই গুরুত্বপূর্ণ, এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। তো মস্তিষ্কের বিভিন্ন গঠনের যে কাজ, বিশেষ করে দেখো হাইপোথ্যালামাসের যে কাজটা কি ছিল, এরপরে অন্তঃকর্ণের কাজ কি ছিল, আমাদের যে ভারসাম্য এটা কে করে বলতো? অন্তঃকর্ণ। তো হাইপোথ্যালামাসের যে কাজগুলো সেগুলো দেখবা। তো এই বিভিন্ন অংশের যে কাজ, এখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। মস্তিষ্কের বিভিন্ন অংশের যে কাজগুলা, এগুলা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। শর্টের বাইরে তুমি হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারটাকে একটু গুরুত্ব দিবা। শর্টের বাইরে
এই চ্যাপ্টারটার গুরুত্ব দিবা। তাছাড়া দেখো শর্ট সিলেবাসের মানে বাইরে থেকে খুব কম প্রশ্ন আসছে জীববিজ্ঞানে। আমরা গত বছরের প্রশ্ন দেখলাম, এই বছরও সেম প্যাটার্নে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য আমরা কিন্তু রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের অ্যানালাইসিস করে দেখাইলাম। তো শর্ট সিলেবাস থেকে বিগত বছর প্রশ্ন ছিল, তার মানে তোমার এই বছরও শর্ট সিলেবাস থাকার সম্ভাবনা অনেক বেশি। তার বাইরে তুমি কি করবা, এই যে সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে কি কি পড়বা, আসলে কই থেকে পড়া তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে তোমাদের তো আইডিয়া দিয়েছে, একটু পরে আমি দেখাবো ওয়েবসাইটে কোন এক্সামগুলো হয়েছে। তো দেখো, প্রথম যে কাজটা সেটা হচ্ছে তুমি যদি মেন বই তোমার পড়া থাকে, ঠিক আছে? তোমার যদি মেন বই অনেকেরই পড়া আছে, ঠিক আছে? মেন বই অনেকেরই পড়া আছে। যদি তোমার মেন বই পড়া থাকে তো মেন বইটা তুমি রিভিশন দাও, মেন বইটা রিভিশন দাও ভাই। মেন বইয়ের উপরে কিছু নাই, মেন বইয়ের উপরে কিছু নাই। তো তুমি যদি মেন বইটা রিভিশন দিতে পারো, তুমি এখানে সর্বোচ্চ মার্ক কম পাবা। অর্থাৎ প্রশ্ন যদি ঘুরাই দাও তাও তুমি কিন্তু এখানে পারবা। যার মেন বই আয়ত্ত আছে তার বায়োলজি কিন্তু এখানে পানি ভাত, ঠিক আছে? তো তুমি মেন বই যদি পড়া থাকে তুমি সেটা ভালো করে রিভিশন দাও। এবং মেন বই যদি পড়া না থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবা, বিভিন্ন সহায়ক বই, সহায়ক বইয়ের মধ্যে ভাই কি হতে পারে, যেমন আমাদের কি আছে, বায়োলজি যে বিচিত্রা থাকে, সেই বায়োলজি বিচিত্রা এই রিলেটেড যে বইগুলো আছে, বায়োলজি বিচিত্রা বা এই ধরনের যে সহায়ক বই যেগুলো আছে সেই বইগুলো তুমি ভালো করে পড়ো। এবং একটা কাজ করো কি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো, প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো। অর্থাৎ তোমার যদি বইটা না পড়া থাকে তো তুমি এই দুইটা কাজ করার চেষ্টা করো। আর তোমার বই পড়া থাকলেও তোমাকে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। ভাই প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কি করব, তো কোশ্চেন ব্যাংক আসলে কোনটা সলভ করবো, কোশ্চেন ব্যাংকটা তুমি আসলে কি সলভ করবো, কোন কোশ্চেন ব্যাংকটা এখন সলভ করবা? তো কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি চেষ্টা করো ঢাকা সেন্ট্রালের কোশ্চেনটা আগে সলভ করো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তুমি আগে সলভ করো। যে বললাম অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক তোমাদের আমাদের এক্সাম ব্যাচটা তিনি অলরেডি দিয়ে দিছি, তো তুমি ওই পিডিএফ দেখে অধ্যায়ভিত্তিক কোশ্চেনগুলো সলভ করে ফেলো। এরপরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে এটা তুমি সলভ করে ফেলো। তো এই দুইটা যদি কোশ্চেন সলভ করতে পারো তাহলে সর্বোচ্চ প্র্যাকটিস তোমার হবে এবং প্রশ্ন কমনের সম্ভাবনা অনেক বেশি। আবার বললাম মেন বইটা তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মেন বইটা না পড়তে পারো অ্যাটলিস্ট একটা সহায়ক বই ফলো, যেখানে অধ্যায়ের ইম্পর্টেন্ট তথ্যগুলা সুন্দর করে নোট ডাউন করা আছে। যে কোনো একটা বই তুমি ভালো করে পড়ো। আর মেন বই যদি তোমার কোনোভাবে দাগানো থাকে, আর দাগানো না থাকলেও তুমি মেন বই থেকে যে বোল্ড করা যে লাইনগুলো থাকে এইগুলাই কিন্তু মূলত ইম্পর্টেন্ট। দেখবে যে মেন বইতে বোল্ড করে দেওয়াই থাকে, তো বোল্ড করা লাইনগুলোই মূলত এখানে ইম্পর্টেন্ট। তো এত প্যারা হওয়ার কোনো দরকার নেই, জাস্ট বোল্ড করা লাইনগুলো তুমি পড়ে ফেলো, জীববিজ্ঞানের ক্ষেত্রে সর্বোচ্চ মার্ক তুমি এনশিওর করতে পারবে, ঠিক আছে? আর পাশাপাশি ঢাকা সেন্ট্রাল কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এই টাইপগুলো অ্যাটলিস্ট বই থেকে পড়ো, কিছু না পড়তে পারলেও যেগুলো বিগত বছর আসছে সেই টাইপগুলো একটু ভালো করে পড়ো। আর ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি সর্বোচ্চ মার্ক কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তুমি একটু সলভ করে যাও। তো আমাদের ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকে আমাদের যে এক্সাম ব্যাচের যে ডিটেলসটা সেটা যদি আমাদের তোমার দেখাই, তো যারা আসলে ইন্টারেস্টেড তারা ভিডিও দেখতে পারো অথবা বাকিরা স্কিপ করতে পারো, আমি এটার পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। তো যদি আমাদের ওয়েবসাইট চলে আসছে, তো ওয়েবসাইটে দেখো আমাদের যে কোর্সগুলো সাজানো আছে, তো এখানে ঢাকা সেন্ট্রালের কোর্সটা তুমি পাবা। তো তুমি যদি বিস্তারিত দেখতে চাও সেক্ষেত্রে তুমি বিস্তারিত ক্লিক করবে এখানে, তারপরে তুমি এখানে রুটিনটা দেখতে পারবা, ঠিক আছে? রুটিনটা দেখতে পারবা। তো রুটিনে অনেকগুলো এক্সাম অলরেডি হয়ে গেছে। তো যে এক্সামগুলো তোমার হয়ে গেছে সেগুলো তুমি সুন্দর মতো সাজানো দেখো। এখানে আমাদের 18 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল, 18 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে তোমার হচ্ছে 28 তারিখ। এটা কাজ শক্তি ক্ষমতা এক্সামগুলো হবে। এবং বাকি যে এক্সামগুলো হয়েছে অলরেডি, একটা তোমার রিভিশন এক্সামও হয়েছে। তো এই এক্সামগুলো সবগুলো এক্সাম তোমার ওয়েবসাইটে সাজানো আছে, তুমি যখন খুশি দিতে পারবা। তো এটা মূলত আমাদের ফেজ 1 এর এক্সাম, ঠিক আছে? তো এটা শেষ হওয়া মাত্রই তুমি কিন্তু আবার এক্সাম দিতে পারবা, এটা শেষ হলে তুমি আবার এক্সাম দিতে পারবা। আচ্ছা দেখো, এখানে এক্সাম সেকশনে তুমি যদি যাও, তো এক্সাম সেকশনে তোমাদের রুটিনটা এবং আমাদের গ্রুপ লিংকটা দেওয়া আছে, এখান থেকে জয়েন হয়ে যাবে যারা এনরোল করবা। এবার তুমি ভিউ মোরে ক্লিক করলে বাকি যে এক্সামগুলো সবগুলো তুমি পাবা। দেখো যতগুলো এক্সাম হয়েছে সবগুলো এক্সাম সুন্দর মতো সাজানো আছে। এখান থেকে তুমি যতবার ইচ্ছা ততবার খুশি তুমি এক্সাম দিতে পারবা। তো এখানে বাংলা 2 ইংলিশ 2 কি হবে, যে এখানে টপিক তোমার দিয়ে আছে, দেখো বাংলা প্লাস ইংরেজি টপিক, এখানে ক্লিক করলে বাংলা ইংরেজি এক্সামগুলো নিচ্ছি, ওই এক্সামগুলো হবে। তো যারা ম্যাথ দাগাবা না, বাংলা ইংলিশ দাগাবা, তাদের জন্য প্যারা খাওয়ার দরকার নেই। আমরা এখানে প্রায় 6টা বিষয়ের উপর এক্সাম নিচ্ছি, 6টা গ্রুপ সাবজেক্ট 4টার পাশাপাশি বাংলা ইংরেজি 2টা এক্সাম নিচ্ছি। যদি বাংলা দাগালে বাংলা এক্সাম দাগাবা, আর যদি তুমি ইংরেজি দাগাও সেক্ষেত্রে ইংরেজি এক্সাম দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইভাবে দেখো সবগুলো এক্সাম তুমি কিন্তু পাচ্ছ। আর এরপরে দেখো এখানে তুমি পিডিএফ সেকশনে যা বললাম, যে কোশ্চিন ব্যাংকের কথা বললাম, সবগুলা কোশ্চিন আমরা তোমাদের দিয়ে দিচ্ছি। ভার্সিটি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি দেখো বাংলা ইংরেজি তুমি যদি দাগাতে চাও সেক্ষেত্রে অনেক সময় পাও না যে আসলে কোন বই পড়া দরকার, তো 2টা প্রশ্ন ব্যাংক তোমাদের দিয়েছি, এই 2টা পড়লে অনেকটা কভার হয়ে যাবে। আর দেখো ঢাকা সেন্ট্রালের কোশ্চিন ব্যাংকটা আলাদা করে ভাগ ভাগ করে দিয়েছি যেন তোমাদের জন্য সুবিধা হয়। ফিজিক্সের পার্টটা আলাদা আছে, একদম নিউ এডিশন, এটা কিন্তু নিউ এডিশনের কোশ্চিন ব্যাংক। রসায়ন পার্ট আলাদা করে দেওয়া আছে,
তারপর দেখো জীববিজ্ঞান পার্টটা, উচ্চতমের পার্টটা এবং বাংলা ইংরেজি পার্টটা সবগুলাই তোমাদের আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া আছে। এরপর দেখো ক্লাস সেকশন তুমি যদি যাও, তো এখানে ক্লাসগুলা কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস, অর্থাৎ এটা রেকর্ড ক্লাস, আমরা ক্লাসটা রেকর্ড করে দিছি, এমন না যে আগের ক্লাস, এটা এখনকার ক্লাস রেকর্ড করে তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? লাইভ না নিয়ে আমরা রেকর্ড করে দিয়েছি, এখানে সবগুলো ক্লাস তুমি সাজানো পাবা। এর এখানে আমাদের যে কোশ্চিন অ্যানালাইসিস গুলো, এই অ্যানালাইসিস গুলো তুমি পাবা। তো এইভাবে ওয়েবসাইটে সুন্দর মতো সবকিছু গোছানো আছে। যারা এখনো ভর্তি হতে পারো নাই, তারা ভর্তি হওয়া মাত্রই তুমি সবগুলা জিনিসের অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা আমাদের কোর্সটা এনরোল করতে চাও, তারা ঢাকা সেন্ট্রাল একটা গোছানো কোর্স দিতে যাচ্ছে, সাজানো, তোমাকে এলোমেলো কোনো কিছু দিচ্ছি না, জাস্ট ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিব, তুমি সুন্দর মতো সাজানো গোছানো সবকিছু হবে, একদম গোছানো একটা পরিবেশে তুমি যদি পড়াশোনা করতে পারো, সেটা তোমার কিন্তু আসলে ইফেক্টিভ। তোমাকে এমন একটা গ্রুপে অ্যাড করে দিলাম, কি ঘিজিবিজি, তোমাকে খুঁজে বের করতেই লাগে যাচ্ছে কয়েক মিনিট, ঠিক আছে? তো এত দরকার নাই, তুমি এক্সাম পেছে ভর্তি হবে, ওয়েবসাইটে যাবা, এক্সাম সেশনে এক্সাম পাবা, পিডিএফ পাবা, ক্লাসে ক্লাস পাবা, শেষ। এত তো অগোছালো কিছু নাই, জাস্ট যারা ভর্তি হবা, ভালো জিনিস, কোয়ালিটি ম্যাটার্স। এখন যদি তুমি 10-20 টাকার জন্য আরেক জায়গায় যা ধরা খাও, সেক্ষেত্রে দায়ভার আমার না। তো তোমরা কি করো, ওই যে আমার কোর্স ফি হচ্ছে 250 টাকা, কেউ যদি এখন তোমাকে 200 টাকা দিয়ে 150 টাকা নিয়ে যায়, তুমি ওখানে ভর্তি হয়ে যাবা। সে কেমন করে দিচ্ছে না দিচ্ছে তুমি সেটা যাচাই করবো না, হুট করে টাকার অ্যামাউন্ট দেখে তুমি ভর্তি হয়ে যাবে, বাট বাকি 50 টাকা দিয়ে তুমি যে একটা কোয়ালিটিফুল জিনিস পাচ্ছিলা, সেটা তুমি কিন্তু মিস করবা। তো যারা ভর্তি হও না এখনো, তারা দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ শেষ মুহূর্তে তুমি যদি এই যে রেগুলার রুটিনের মধ্যে থাকতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু বেটার হবে, ঠিক আছে? তো এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে তুমি আমাকে অবশ্যই নক দিলে আমি তোমার ডিটেলস পাঠিয়ে দিব, ঠিক আছে? তো ভালো থাকো সবাই।